বিশ্বব্যাপী সঙ্গীত বা মিউজিককে সেলিব্রেট করার জন্য বিশ্ব সঙ্গীত দিবস পালন করা হয়। তবে আমাদের দেশের কথা যদি বলি, সঙ্গীত কিংবা গান, মিউজিক সব কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রেই রয়েছে, আমাদের কৃষ্টি এবং আমাদের যে ঐতিহ্য সব কিছুতেই রয়েছে। তবে সেখান থেকেও যখন আমরা একটু ফিরে আসি এবং বিশ্বের দিকে তাকাই, ওয়ার্ল্ড মিউজিক অনেকটাই কিন্তু এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের মিউজিক নিয়েও কিন্তু কথা বলতেই হয়, এবং এমন একটি প্রেক্ষাপটে ওয়ার্ল্ড মিউজিক ডেকে কেন্দ্র করে আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের মিউজিক ডিরেক্টর, বাংলাদেশের কম্পোজার এবং গিটারিস্ট। ভাইকে আসলে অনেকভাবেই কিন্তু পরিচয় করিয়ে দেয়া যায়। সঙ্গীত জগতে দ্য রেজম্যান নামে খ্যাত পরিচিত সৈয়দ রেজা আলী ভাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে এখন আনন্দে, এবং অনেকভাবে পরিচয় করিয়ে যখন দেয়া হয় তখন কিন্তু বোঝায় যে অনেকগুলো রোল এবং সঙ্গীতের উপর আমরা যখন মিউজিকের কথা বলছি খুব ভালো একটা গ্রাস্প কিন্তু আছে। চেষ্টা করছি। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে এসে। মিউজিক তো আসলে ভিতরেই সবসময় ছিল, তো মিউজিক নিয়ে আসলে আড্ডা দিতে গেলে ওইভাবে আমাদের আড্ডা শেষ হবে না, কিন্তু শো শেষ হয়ে যাবে। তো আপনি প্লিজ। অবশ্যই। তবে মিউজিকের কথা যখন বলছি, এমন একটা সময় যখন ওয়ার্ল্ড কাপ নিয়েও কিন্তু তখন আসলে কথা বলতেই হয়, কারণ ফিফা হোক কিংবা আমাদের ক্রিকেট হোক, সব ক্ষেত্রেই কিন্তু একটা ইউনিফাইং করার, একটা সকল দেশকে একত্রে আসা, ভ্রাতৃত্ববোধ সব কিছু নিয়ে কাজ করা হয়। এবং মিউজিকও কিন্তু একই কাজ করে, কারণ সেই ওয়েস্টার্ন একটা মিউজিক কিন্তু আমাদেরকেও ইন্সপায়ার করছে, কিংবা আমাদের একটা রাগ, সেটাও কিন্তু সেই আমি যদি বলি পারস্যর কথা বলি, কিংবা আমি যদি বলি আমেরিকার কথা, হলিউড, বলিউড, সব জায়গায় কিন্তু ওই রাগটাও ব্যবহার করা হয়। অবশ্যই। সেক্ষেত্রে আসলে মিউজিকের ব্যাপ্তিটা কতটা? মিউজিকের যে ভূমিকাটা আমি যেভাবে চিন্তা করি, ইন টার্মস অফ এই যে ফুটবল বললেন, ক্রিকেট বললেন, প্রতিটা মাঠে যখন একটা গোল হয়, আমরা মানুষের চিয়ার্সগুলি শুনি, সবাই লাফালাফি করে, সাথে একটা গানও থাকে ব্যাকগ্রাউন্ডে, রাইট? সেটা ক্রিকেটে হোক, ফুটবলে হোক, সব দেশের ভাষা ডিফারেন্ট, সব দেশের কালচার হয়তো ডিফারেন্ট, কিন্তু মিউজিক এমন একটা ল্যাঙ্গুয়েজ, সেটা ইউনিভার্সাল। আমেরিকাতেও হয়তো আমরা মিউজিক্যাল টার্মে সি মেজর একটা কর্ড বলি, একটা বাংলাদেশির কাছে সি মেজর কর্ড যেটা, একটা আমেরিকানের কাছেও সেটা, একটা জার্মানের কাছেও সেটা। সো মিউজিক এমন একটা জিনিস আমাদের সবাইকে এক করে রাখে, এবং এই কারণে জিনিসটাকে আমরা ইউনিভার্সাল বলি। যে আজকে আমি একটা দেশে গেলাম, ওই দেশে আমি একটা যদি মিউজিশিয়ানকে মিট করি, আমি তার সাথে মুখে হয়তো কথা বলতে পারবো না, কিন্তু তার হাতে যদি একটা ইনস্ট্রুমেন্ট থাকে বা একটা গিটার থাকে, আমার হাতে একটা গিটার থাকে, আমরা কিন্তু জ্যাম করতে পারবো। এটাই মিউজিকের কথা যখন বলছি, ফুটবলের কথা যখন বলছি, বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ এবার ছিলেন কানাডিয়ান প্ল্যাটফর্মে, সেই মুহূর্তটা অ্যাজ আ কম্পোজার ফর ইউ। বাংলাদেশ এরকম একটা গ্র্যান্ড স্টেজে, গ্লোবাল স্টেজে বাংলাদেশের নামটা, এবং আমাদের যে কম্পোজার, প্রডিউসার, তারও কিন্তু অনেকগুলো পরিচয় আছে, শুধু একটা পরিচয়তে তাকে বলা যাবে না। তো এবং মজার বিষয় হচ্ছে কেউ কেউ তাকে সঞ্জয় ডাকে বাংলা প্রোনাউন্সিয়েশনটা, বা সঞ্জয় যেটা তার ইংলিশ প্রোনাউন্সিয়েশন। তো আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে সে বাংলাদেশি, সেটা তো বটেই, এবং তার অ্যাপিয়ারেন্সে, তার আউটলুকে সে বাংলাদেশি ফ্ল্যাগ এবং আমাদের যে জাতীয় রয়্যাল বেঙ্গল টাইগারটা ছিল। বিষয়টা হচ্ছে কি, যে আমার একটা জিনিস খুব ভালো লাগে, এবং আমি বলবো এবং ওপেনলি বলছি, আই এম রিয়েলি গ্ল্যাড যে ও বাইরের দেশে থেকে এটা করেছে, কারণ সে বাংলাদেশে থাকলে সে, আমার মনে হয় না আমরাই তাকে কখনো যেতে দিতাম না। এটা আমাদের ফর সাম রিজন ট্যালেন্ট আমাদের দেশে জানি না কেন ওইভাবে হয়তো বের হয়ে আসে না। সঞ্জয় এমন একটা দেশে আছে, ডেভেলপ দেশ, এবং সুযোগটাও ছিল, এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে, সে সুযোগটা পেয়েও সে তার রুটসকে ভুলে নাই, সে আমাদেরকে মনে রেখেছে। এটা যে কোনো বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার আমি মনে করি। অবশ্যই। এবং এই প্ল্যাটফর্মে আপনি, আপনার কথার সূত্রেই আসলে আসি,
আমরা হয়তো বা ব্লুম করতে পারি না, বা আমরা আমাদের যে ট্যালেন্টগুলো আছে যারা প্রচুর কাজ করেন, কিন্তু আমাদের দেশে গান নিয়ে অনেক কাজ হয়, কিন্তু ওই রকম গ্লোবাল প্ল্যাটফর্ম পর্যন্ত আসলে আমরা পৌঁছতে পারি না। বাধাগুলো আসলে কি কি আপনি বলবেন, মানে আমরা একদম স্পেসিফাই করে যদি বলি? আপু, একদম স্পেসিফিক্যালি বলতে গেলে মাইন্ডসেট। কেন মাইন্ডসেটটা বলছি? 18 কোটির দেশ, ট্যালেন্টের কোনো অভাব নেই। আমাদের মাঝখানে একটা প্রোগ্রাম হতো গান বাংলা চ্যানেলে, উইন্ড অফ চেঞ্জ। সেখানে কিন্তু প্রচুর বিদেশি মিউজিশিয়ানরা আসছে। অবশ্যই। আমরা অ্যাজ গুড অ্যাজ এনি আদার কান্ট্রি মিউজিক্যালি। এক্স্যাক্টলি। তো এই মাইন্ডসেটটা স্যাডলি আমরা বেশি দিন ধারণ করতে পারি নাই। যদি ওইটা আরো ধারণ করতে পারতাম তাহলে আমাদের চিন্তাটা গ্লোবাল হয়ে যেত। আমরা সবসময় একদিক দিয়ে ভালো, আমরা দেশকেন্দ্রিক চিন্তা করি গানের ক্ষেত্রে, কিন্তু 2026 সালে এসে যেখানে ইন্টারনেটের যুগ, সব কিছু গ্লোবাল হচ্ছে, মানুষজন গ্লোবালি কাজ করছে, সেখানে কেন আমরা এই এতটুক চিন্তায় আছি? আমার যেমন চিন্তাটা এরকম যে আমার গান আই ডোন্ট নো আফ্রিকার কোনো দেশে একটা মানুষ হয়তো শুনবে, অবশ্যই শুনতেই পারে। অবশ্যই। সুদানিজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, হ্যাঁ, ওয়াই নট। তারপর আপনার মানে আরেকটা জিনিস যেটা, আমরা এখানে বাংলা গান করছি, ইংলিশ গানও হচ্ছে বাংলাদেশে, কিন্তু আমরা বাংলাদেশি সিঙ্গাররা ইংলিশ গান করছি, এবং এটা খুব ভালো, কারণ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এবং অনেকে এটা নিয়ে অনেক রকম মতামত থাকে। কিছুদিন পরে মাইকেল জ্যাকসন ট্রিবিউট দেয়া হবে একটা। অবশ্যই অবশ্যই। আমরা যখন ইংলিশ গানটা করছি, কেননা আমরা আমাদের লোকাল ইনস্ট্রুমেন্ট দিয়ে ইংলিশ গান করছি। আমরা কেন, এটা তো কোথাও লেখা নাই যে একতারা দিয়ে ইংলিশ গান করা যাবে না, বা হারমোনিয়াম দিয়ে ইংলিশ গান করা যাবে না। তো চিন্তাটা এই জন্যই, মাইন্ডসেট, আর কিছু না। ফিউশনের ক্ষেত্রে আমরা আসলে ওই তো, অনেক fusion, দিক থেকে জি। পিছিয়ে যাচ্ছি, কারণ এই কথা প্রসঙ্গে আসলে বলি, আপনি উইন্ড অফ চেঞ্জের কথা বললেন, কোক স্টুডিও অনেক কাজ করছে অবশ্যই। right now, কিন্তু কোক স্টুডিও পাকিস্তান বা কোক স্টুডিও ইন্ডিয়া অর অন্য দেশগুলোতেও আমরা যতটা ইনরিচ একটা মিউজিক প্রোফাইল দেখি, আমাদের দেশেও কি আমরা সেই পথে হাঁটছি, নাকি আমরা আবারও সেই একটু গুটিগত একটু? আমাদের বাংলাদেশে মানে মাথার অভাব নাই ইন টার্মস অফ এই যে আইডিয়াগুলো, ফিউশনগুলো। কোক স্টুডিও বলেন, উইন্ড অফ চেঞ্জ বলেন, উইন্ড অফ চেঞ্জ থেকে শুরু হলো কোক স্টুডিও, সিলন মিউজিক লাউঞ্জ একটা হতো অ্যাজ ওয়েল, এটা ভুললে হবে না। তো এরকম অনেক ফিউশন প্রোগ্রাম হয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার খুব দরকার। এই জিনিসটা থাকলে এগুলি সব হবে। ইনফ্রাস্ট্রাকচারটা থাকলে হয় কি, একটা প্রপার চ্যানেল থাকবে, মানে টিভি চ্যানেল না, মানে প্রপার চ্যানেল অফ ওয়ার্ক, একটা প্রপার পেমেন্ট স্ট্রাকচার থাকবে, একটা ফ্রেমওয়ার্ক থাকবে, যেটার উপর মানে আজকে আমি গতকালকেই কার সাথে কথা বলছিলাম, আমি বলেছিলাম যে আমার সবচেয়ে বড় ড্রিম হবে যে আমি যদি আমার মেয়েকে বলতে পারি, যদি আমার মেয়ে আমাকে বলে যে বাবা আমি মিউজিক করব বাংলাদেশে, এবং আমি বলবো যে হ্যাঁ করো, এটা করে তুমি চলতে পারবা, তোমার আর অন্য কিছু করা লাগবে না। সাধারণত মিউজিশিয়ানদের আমাদের একটা খুব বেসিক প্রশ্ন ফেস করি, অ্যাটলিস্ট আমি করি, যে ভাই আপনি কি করেন? মিউজিক ডিরেক্টর, মানে সঙ্গীত পরিচালক। ও আচ্ছা, মানে সাথে কি কিছু করেন নাকি, বা কোনো ব্যবসা? মানে ওটাকে সবাই প্যাশন মনে করে, হবি। হ্যাঁ, বাট এটা একটা প্রফেশন। কিন্তু আজকে এই যে আমরা যে বসে আছি, এটাও কিন্তু আমাদের একটা প্রফেশনালেরই কাজ, রাইট? তো কেন এটা, এবং অনেক সময় আমরা নিজেরাও কনফিউজড হয়ে যাই, কারণ বাইরের এত মানুষ এটাকে অন্যভাবে দেখে যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছে, আসলেও কি আমার মিউজিকের পাশাপাশি কিছু করা লাগবে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ট্যালেন্ট কিন্তু পারসিউ করতে পারে না মিউজিককে, জাস্ট বিকজ অফ ফিনান্সিয়াল। ট্রু। অনেক ট্যালেন্টেড, তার মানে সুরে অনেক দরদ আছে, আচ্ছা। আমরা আমাদের ইসে যদি আপু, আমি পারে না। আপনাকে একটা স্টোরি বলতে চাই খুব ছোট করে। সেটা হচ্ছে মিউজিকের ক্ষেত্রে এগেন আমি যে বললাম মাইন্ডসেট জিনিসটা কেন খুব ইম্পর্টেন্ট দেখেন। আপনি, কেউ আমাকে একজন বললো যে ভাই আমি একটা গান করব, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল খুব প্রবলেম। ওকে, হতেই পারে, এটাতে কোনো হতেই পারে, এটা খুবই নর্মাল, কারণ পৃথিবীটা খুবই আনসার্টেন, যে কোনো সময় যে কোনো কারো কিছু হতে পারে। সো ওকে, কিন্তু সেই মানুষটা বন্ধুদের সাথে আড্ডায় গিয়ে 3,000 টাকা খরচ করছে খাওয়া দাওয়ায়,
ওই 3,000 টাকা দিয়ে কিন্তু একটা শিফটের ভাড়া হয়ে যায়, তুমি তোমার গান রেকর্ড করে চলে আসতে পারো। মাইন্ডসেট, ভিশন। আমার যদি আজকে ওই রকম খিদা থাকে মিউজিক করার যে আমি এটা করবই, তাহলে আমি 10 টাকা করে হলেও জমায় ওই টাকাটা জমাবো, যাতে এখন হ্যাঁ হয়তো একটা খুব ছোট অ্যামাউন্ট দিয়ে হয়তো আমি বাংলাদেশের টপ মোস্ট ডিরেক্টরসদেরকে অ্যাফোর্ড করতে হয়তো পারবো না, কিন্তু অ্যাটলিস্ট একটা গান তো করতে পারবো। এই মাইন্ডসেটটা যদি যেদিন হবে আপু, সেদিন দেখবেন সবাই মিউজিক করতে পারবে। অবশ্যই। এবং তার সাথে আসলে যুক্ত করতে চাই, আপনি ফিউশনের কথা কিন্তু কথা প্রসঙ্গে চলে আসছিল, জি। কিন্তু আমরা যখন লালনের গান কিংবা রবীন্দ্রনাথের গান কিংবা কাজী নজরুল ইসলামের গান, এইরকম গানগুলোকে আমরা যখন ফিউশন করছি, তখন কিন্তু অনেক ধরনের বাজ আমরা পাই যে কেন কেন, সেটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আমি আপু এটাতে হয়তো অনেকের সাথেই তর্ক বিতর্ক হবেই। আমি সবসময় চিন্তা করি গানের অরিজিনালিটিটাকে যদি আমরা রাখতে পারি, অরিজিনালিটি বলতে কি, লিরিক্স, সুর, মিউজিকটা তো এটাকে কমপ্লিমেন্ট দেয়। হ্যাঁ, এখন কিছু ক্ষেত্রে আপু যেটা হয় কি, আমাদেরকে অ্যাডপ্ট করে চলতে হয়। কারণ এখন ধরেন আমরা যে মানুষ, যে শ্রদ্ধেয় মানুষগুলোর নাম বললেন আপনি, এনাদের গান একভাবে আমরা শুনে আসছি অনেক লম্বা সময় ধরে। হ্যাঁ, ইটস লাইক সেইং আপনি সারা জীবন ভাত খেয়ে আসছেন, এখন বলতেছে, আপনাকে বললাম যে আপনি আমার ভাত খেতে পারবেন না, আপনাকে অন্য খাবার খেতে হবে। প্রথমে এটা আপনার ভালো নাই লাগতে পারে, খুবই স্বাভাবিক, কিন্তু আপনাকে যদি অ্যাডপ্ট করে চলতে হয়, এইটাই হচ্ছে মানে আমি মনে করি টু ওয়ে টু মুভ ফরওয়ার্ড। হ্যাঁ, আপনি তর্কটা কখন করবেন, তর্ক বিতর্ক কখন হবে, যখন গানের লিরিক্স চেঞ্জ হচ্ছে, সেটা করা যাবে না। লিরিক্সটাই তো এসেন্স, সুরটা, যেটার কারণে গানটা প্রথমে আমাদের ভালো লেগেছে, ওইটাকে ঠিক রাখতে হবে। ওইটাকে ঠিক রেখে বাকি কেন আমরা করব না? বিকজ পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও করতে হবে। অবশ্যই। এবং মিউজিক নিয়ে আপনি প্রথমেই বলছিলেন আসলে কথা বলতে থাকলে সেটা চলমানই থাকবে। তবে এখন আনন্দের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে, এবং আমরা কথা বলছিলাম সৈয়দ রেজা আলীর সাথে মিউজিক নিয়ে। যখন কথা বলা হয় এবং বিশ্বকাপের একটা উন্মাদনার কথা যখন বলা হয়, দুটোর কিন্তু একই সুতোয় গাঁথা যখন আমরা বলছি, কারণ দার্শনিক দিক থেকে দেখি কিংবা আমাদের আত্মার একটা আত্মস্থ দিক থেকে যদি বলি, ভ্রাতৃত্ববোধ থেকে যদি বলি, সব দিকেই কিন্তু ফুটবল কিংবা ক্রিকেট আপনি একটা জায়গায় সংকুচিত করতে পারবেন না। একইভাবে মিউজিককেও কিন্তু সংকুচিত করা কোনোভাবেই সম্ভব না। সেক্ষেত্রে আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপট যদি বলি, আমরা হয়তোবা ইউএসএতে দেখছি বা কানাডাতে দেখছি যে প্রচুর কনসার্ট হচ্ছে, মিউজিক্যাল ফেস্ট হচ্ছে, এই ওয়ার্ল্ড কাপকে ঘিরেও হচ্ছে। আমাদের দেশে আসলে সেই উন্মাদনা বা আমাদের দেশে নর্মালি একটা কনসার্ট, সেই কাজগুলো আসলে আমরা কি পিছিয়ে যাচ্ছি বা খুব কমে যাচ্ছে কিনা? কনসার্ট এমন একটা জিনিস যেখানে যেটা হয় কি, ব্যান্ডরা স্বপ্ন দেখে কনসার্ট করব, এখান থেকেই কিন্তু ব্যান্ডরা বের হয়ে আসে মিউজিকটাকে এগিয়ে নেওয়ার জন্য। আমার ওয়ান অফ মাই ফেভারিট হেভি মেটাল ব্যান্ড ক্রিপ্টিক ফেট, মানে সাকিব ভাইয়ের আমি ডাইহার্ড ফ্যান। হ্যাঁ, সো ক্রিপ্টিক ফেট যখন আন্ডারগ্রাউন্ড ছিল, আমি তখন থেকে ক্রিপ্টিক ফেটের ফ্যান। এবং ক্রিপ্টিক ফেটের একটা ইংলিশ অ্যালবাম আসছিল, এনজার ফর এভার। তো আজকে ক্রিপ্টিক ফেট যে জায়গায় আসছে, ইটস বিকজ দে ওয়ার আন্ডারগ্রাউন্ড, মানে কনসার্টস ছিল দেখে। বিকজ হয়তো কনসার্টসে গিয়ে আমরা গানগুলি অডিওতে, আমি অস্ট্রেলিয়া থেকে মানুষকে রিকোয়েস্ট করতাম, টাকা তখন তো আর এরকম বিকাশ টিকাশ ছিল না, আমি আম্মাকে ফোন দিতাম, আম্মা তোমার বাসায় একটা ছেলে আসবে, তাকে 50 টাকা 100 টাকা দিও, সে ক্রিপ্টিক ফেটের সিডি তোমাকে দিবে, সেটা তুমি আসার সময় নিয়ে আসবে অস্ট্রেলিয়া। আমি এইভাবে গান শুনতাম বাংলাদেশের ব্যান্ডের, এবং ঢাকায় আসলে আমি জানতাম যে আমি ক্রিপ্টিক ফেট দেখবো, আমি আর্টসেল দেখবো। এই যে প্ল্যাটফর্মটা কনসার্টের, এইটা যদি এখন আনফর্চুনেটলি নাই। কারণ আপনি যদি দেখেন, আমরা শোয়ের আগে কথা বলছিলাম যে 2011 সালে বাংলাদেশ ইন্ডিয়া আর শ্রীলঙ্কা মিলে ওয়ার্ল্ড কাপ হোস্ট করলো। ব্রায়ান অ্যাডামস আসছিল আমাদের দেশে, রাইট? আমাদের
আমাদের দেশের যারা শ্রদ্ধেয় লেজেন্ডারি একই মঞ্চে একই আমার মঞ্চে মমতাজ আপাও গান গাচ্ছেন, ব্রায়ান অ্যাডামসও গান গাচ্ছে, তো চিন্তা করে দেখেন যে এইগুলি কিন্তু আমাদের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট অ্যাজ আ কান্ট্রি, ঠিক না? আজকে সঞ্জয় বাংলাদেশি হয়ে গ্লোবাল স্টেজে আমাদেরকে নিয়ে গেল, এটাও আমাদের অ্যাচিভমেন্ট। কিন্তু আমরা যদি এই কনসার্ট জিনিসটা কি, কনসার্ট হচ্ছে যে যদি অনেকগুলা ব্যান্ড মিলে একটা কনসার্ট করে, যেটা আমরা আগে দেখতাম আন্ডারগ্রাউন্ড কনসার্ট যেটা হতো, যে শো স্টপার একটা ব্যান্ড সাথে আরো অনেকগুলো আরো ব্যান্ড আছে। অনেকে। এইটা হলে হয় কি, একটা পুরা ব্যান্ড কমিউনিটি তৈরি হয়, যেটা অনেকগুলা ব্যান্ডকে একসাথে করে এবং গ্রো করে তারা একসাথে, এবং এই কেমিস্ট্রিটাই দেখতে নর্মাল মানুষরা যায়, এবং সেই অডিয়েন্স থেকেই হয়তো আরেকটা ব্যান্ড ফর্ম হয়, যে এরা করতেছে আমরাও করব, এক্স্যাক্টলি। রাইট? এভাবে কিন্তু জিনিসটা বড় হয়। তো আমরা যদি কনসার্ট না করতে পারি, তাহলে লাইভ মিউজিক যেটা, সেখানে এই আমরা যখন মিউজিক ডে বলছি, ওয়ার্ল্ড মিউজিক ডে অর ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল আমরা যখন আসলে প্রমোট করছি বা বলছি, এআই দিয়ে যখন এআই নির্ভরতাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে আমাদের। আগে আমরা শুধু একজন আর্টিস্টকে অ্যাকিউজ করতাম অটোটিউন ইউজ করে, এখন কিন্তু সেই অটোটিউন একটা জিনিস না, এখন কমপ্লিট জিনিসটা চলে আসছে। সেটাকে কিভাবে? অটোটিউন বিষয়টা কি আপু, অটোটিউন যখন প্রথম আসছিল তখন এটা নিয়ে আসলেই অনেক ক্রিটিসিজম হয়েছিল। অটোটিউনের কনসেপ্টটা এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে সবাই এটা ইউজ করে, কম বেশি ইউজ করে, রাইট? আচ্ছা, এআইটা আজকে আমরা এইখানে গল্প করছি যে এআই নির্ভর হয়ে যাচ্ছি আমরা, এআই কি আমাদেরকে রিপ্লেস করবে নাকি, ফিউচারটা কি? সবাইকে বলতে চাচ্ছি যারা শোটা দেখছেন, আজ থেকে 3-4 বছর পর হয়তো আমি আর আপনি বসে এখানে আড্ডাটা দিব, কিন্তু আমরা যেমন অটোটিউনটাকে নর্মালাইজ করে ফেললাম এই কনভারসেশনে, 4 বছর পর এআইটা নর্মালাইজ হয়ে যাবে, কারণ এটাই ফিউচার আপু। এবং আমরা যত এটাকে ডিনাই করব, আমরা পিছায় যাব। এআই থেমে থাকবে না, বিশ্ব থেমে থাকবে না। আমি রিসেন্টলি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তো আমি আমার পুরনো অফিসের সামনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তো একটা কলিগের সাথে দেখা হয়, তো ও আমাকে দেখে খুব আচমকা যায়, তুমি এখানে এত বছর পর? হ্যাঁ আসছি, অস্ট্রেলিয়া মিস করছিলাম খুব। তো কথায় কথায় জানতে পারলাম আমি যে টিমটাতে কাজ করতাম ওই টিমটা এখন আর এক্সিস্ট করে না, এআই ওই জব নিয়ে নিয়েছে। তারপর বললাম যে তাহলে তুমি? আমি, ও স্মার্ট চিন্তা দেখেন, ও কি করছে, যখন এই জবগুলি রিপ্লেস হওয়া শুরু করলো, ও এআই শেখা শুরু করছে, করে সে এমন একটা জায়গায় গেছে যে এআই কাজ করছে, ও এআই গুলিকে ডিজাইন করছে যে কিভাবে কাজটা করবে। ওর জবটা আছে এখনো। এটাকেই অ্যাডাপ্টেশন বলে, গানের ক্ষেত্রে আমাদেরকে তাই করতে হবে। তবে আমার আসলে এটা খুবই জানার ইচ্ছা, আমাদের প্রায় 100-200 ধরনের আমাদের মৌলিক বাদ্যযন্ত্র আছে, একদম বাংলাদেশি, একদম বাঙালি, এবং সেই বাদ্যযন্ত্রগুলো দেখা যায় ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে কিন্তু অতটা পরিচিত না, আমাদের দেশে অনেকটা পরিচিত না, খুবই অপরিচিত। কিন্তু আমরা যখন বিশ্ব দরবারে আমাদের মিউজিককে পারফর্ম করছি, এই বাদ্যযন্ত্রগুলো আমরা কতটা আসলে প্রমোট করতে পারছি? আর পাশাপাশি এআই নিয়ে যখন কথা হচ্ছে, এআই তো আর এইগুলো আমরা আস্তে আস্তে আরো হারিয়ে ফেলবো না? এটা খুবই সত্যি যে এআই এখন আস্তে আস্তে যেভাবে ইনস্ট্রুমেন্টগুলিকে রেপ্লিকেট করা শুরু করেছে, কিন্তু কিছু ক্ষেত্রে আজকে হয়তো যারা ইনস্ট্রুমেন্ট প্লেয়ার এদের সংখ্যাটা কমবে আস্তে আস্তে হয়তো, কিন্তু পুরাপুরি যে রিপ্লেসড হবে এটা ঠিক না। আমরা মনে করতেছি এআই হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট বা আমাদের অল্টারনেটিভ, না, এআই হচ্ছে একটা আমার অ্যাসিস্ট্যান্ট, একটা টুল। যাদের স্টুডিওতে অ্যাসিস্ট্যান্ট রাখার সে হয়তো অ্যাফোর্ডেবিলিটিটা নাই, আমার আজকে স্টুডিওতে অ্যাসিস্ট্যান্ট রাখতে গেলে তাকে একটা স্যালারি দিতে হবে, তাকে একটা বেতন দিয়ে রাখতে হবে, হয়তো আমার ওই পরিমাণে হয়তো কাজ নাও আসতে পারে, বাট ওই জায়গায় আমি একটা এআই অ্যাসিস্ট্যান্ট রাখছি, এটাই। আর ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে আমাদের ইনস্ট্রুমেন্টগুলিকে ইন্ট্রোডিউস করা অবশ্যই যাবে। আমরা শুধু, আমার যেটা মনে হয়, আমরা ইংলিশ গান করছি, বাংলাদেশে অনেক ভালো ভালো ইংলিশ সিঙ্গার আছে, কিন্তু আমরা যেসব জনরা করছি এই জনরাগুলি একটা, যারা ইংলিশ স্পিকিং ল্যাঙ্গুয়েজের, একটা আমেরিকার কোনো একটা
মানুষের সামনে যদি আমরা একটা ইংলিশ গান গাই ব্রায়ান অ্যাডামসের মতন, সে শুনবে না, সে সেটা ব্রায়ান অ্যাডামসের থেকেই শুনছে। কিন্তু আমরা যদি আমাদের বাদ্যযন্ত্র দিয়ে একটা ইংলিশ গান বানাই, ইমাজিন একটা ফোক সুর ইংলিশে, ইংলিশ ভাষায়, যেটা পৃথিবীর মানুষ বুঝবে, রিলেট করতে পারবে, এবং ইনস্ট্রুমেন্টেশনটা আমাদের দেশের, সেটা নতুন, সেটা কিন্তু মানুষ তখন নড়ে চড়ে বসবে, আচ্ছা এটা কি, এই ইনস্ট্রুমেন্টটা কি। এইভাবে যদি ভাবি তাহলে অবশ্যই হবে, কেন হবে না। অবশ্যই। আপনার কথা প্রসঙ্গে আসলে 2011 ওয়ার্ল্ড কাপের উদ্বোধনের চলে এসেছিল। সেই সময় কিন্তু আমরা দেখেছি অনেক ধরনের মিউজিকের একটা ডিসপ্লে হয়েছে ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে। Yes. এবং আপনি বলছিলেন আসলে ব্রায়ান অ্যাডামস এসে পারফর্ম করেছেন। তার পাশাপাশি বাংলাদেশি প্রচুর আর্টিস্ট কিন্তু সেখানে ছিলেন, ছোট বড় অনেকে ছিলেন, অনেক লেজেন্ডরা ছিলেন। অবশ্যই। এই ধরনের আসলে প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করতে গেলে, আমরা যদি একটা কনসার্টও ক্রিয়েট করতে যাই, সেটা আসলে আমাদের পক্ষে কতটুকু সম্ভব এই ধরনের ক্রিয়েট করা? কারণ প্রচুর আর্টিস্ট কিন্তু আসছেন, প্রতি বছরই আসছেন। যখন আপনি ইন্টারন্যাশনাল আর্টিস্ট আনবেন তখন অনেক প্রোটোকল থাকে, সিকিউরিটি প্রোটোকল থাকে, প্রত্যেকটা আর্টিস্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। আমি মনে করি বাংলাদেশ হ্যাজ অল অফ দোজ, মানে যা যা দরকার রিকোয়ারমেন্ট সব আছে আমাদের, আমাদের শুধু ইচ্ছার ঘাটতি। থিমেটিক মিউজিকগুলো থেকে আমরা হয়তো একটু পিছিয়ে যাচ্ছি, কারণ ওয়ার্ল্ড কাপের সময় আমরা দেখি একটা দুটো গান, কিন্তু প্রতিটা ওয়ার্ল্ড কাপে একটা থিম সং থাকে। অবশ্যই এবারও যেরকম শাকিরার আছে, 3টা তার এরকম গান আছে, এরকম থিমেটিক সং কিন্তু আমাদের প্রতি বছর আমরা দেখি, আমাদের বিভিন্ন ব্যান্ডেরই থাকে। কিন্তু আপনি যেরকম বলছিলেন যে পহেলা বৈশাখের এক্সাম্পলটা দিয়ে, যে একটা গানই আমরা করছি, এই ধরনের মিউজিক ক্রিয়েট হচ্ছে না, নাকি ক্রিয়েট হচ্ছে সেগুলো আমাদের সামনে আসছে না, লাইমলাইটে আসছে না? আমার মনে হয় আপু ক্রিয়েট হচ্ছে, কিছু ক্ষেত্রে হচ্ছে, বাট মেজরিটি অফ দ্য টাইম সামনে আসে না। কারণ আমি যেমন বলতে পারি, আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, সে একটা ওয়ার্ল্ড কাপের গান বানিয়েছে। আচ্ছা। বাট সে হচ্ছে খুব শখের মিউজিশিয়ান, সে প্রফেশনালি কাজ করে না, কিন্তু তার গানটা শুনে বলছে আমাকে এটা দিয়ে দে, আমাকে আমার সামনে বার্থডে আসবে, আমাকে এটা গিফট করে দে গানটা, হাসে, গানটা এতটাই সুন্দর হয়েছে। কিন্তু এই গান হয়তো কখনোই ওইভাবে সামনে আসবে না, আমার প্রোফাইলে শেয়ার আছে, বাট একদম লাইমলাইট হয়তো আসবে না। টু বি ফ্র্যাঙ্ক, একদম অনেস্টলি বললে, শাকিরার এবারের গানটা আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই। ইটস ওকে, বাট মানে ওয়াকা ওয়াকার পর আসলে এটা ওই ওয়ার্ল্ড কাপের আসলে প্রত্যেকটা এভরিথিং ওয়াজ সামথিং, 3টা গানই ব্রিলিয়ান্ট। এবার কিন্তু অনেক বেশি প্রমোট করা হয়েছে, রাইট? সবগুলো কান্ট্রির একটা করে গান, 16টা দেশের একটা গান আছে, একটা ভাষা নিয়ে তাদের আলাদা আলাদা, মানে ইউএসএতে হওয়ায় বা কানাডাতে হওয়ায় তারা কালচারটাকে অনেক বেশি প্রমোট করার সুযোগ পাচ্ছে সব দেশ, যারা যারা কাজ করছে। কারণ ওইখানে তো মিউজিকটাকে কিন্তু ওইসব দেশে অনেক রেসপেক্টের সাথে দেখে। আমি বিলিভ ইট অর নট, আমি অস্ট্রেলিয়ায় যখন আমার লাইফে ফার্স্ট মানে কর্পোরেট জব পাই, সেটা কিন্তু আমার অ্যাকাউন্টিং ডিগ্রির জন্য পাই নাই, আমি পেয়েছিলাম বিকজ আমি গিটার বাজাই দেখে। এবং এটার ব্যাখ্যাটা যখন আমাকে সে দিছে, বললাম যে তুমি যখন ইউনিভার্সিটি যাও, তোমাকে ইনস্ট্রাকশন দেয়, তুমি লেখালেখি করো, এটা সবাই পারে, তুমি যে গিটার বাজাও তার মানে তোমাকে আরো মানুষের সাথে মিশতে হয়, তোমার সোশ্যাল স্কিলস ভালো, তার মানে তুমি যখন একটা ওয়ার্ক প্লেসে আসবা, তুমি এই সোশ্যাল স্কিলসগুলো ইউজ করবা, তুমি ডিগ্রিতে অ্যাকাউন্টিংয়ে কি পড়ছো সেটা ইউজ করবা না। তো মিউজিক বা এই যে বাকি যে খেলাধুলা, এইগুলির প্রায়োরিটি বাইরের উন্নত দেশে অনেক বেশি। আমরা এই জায়গায় অনেক পিছিয়ে আছি, আমি মনে করি পিছিয়ে আছি, নট বিকজ আমাদের ট্যালেন্ট নাই, এটা না, মানসিকতার দিক থেকে পিছিয়ে আছি অবশ্যই। কারণ আমাদের দেশে যদি মমতাজ আপার মতন ম্যাডাম আসতে পারে, রুনা লায়লা ম্যামের মতন যদি সিঙ্গার থাকতে পারে, আজম খানের মতন, গুরু আজম খানের মতন যদি মানুষ থাকতে পারে, রুনা লায়লা ম্যাম আছে, সাবিনা ইয়াসমিন, আমি নাম বলতে গেলে তো আসলে অনেক নাম চলে আসে, রাইট? আমাদের যেমন শ্রদ্ধেয় জেমস ভাই, ইন্টারন্যাশনালি সে এখন একজন সিঙ্গার হয়ে উঠে, দেশের থেকে কিন্তু তার বিদেশে কনসার্ট অনেক বেশি। আমাদের অনেকগুলা ব্যান্ডেরই তাই,
তারা দেশের বাইরে বাইরে কনসার্ট করছে, আমাদের অনেক সোলো সিঙ্গার্সরাও দেশের বাইরে শো করছে। তো ট্যালেন্ট বা আমাদের যে ওই মানে স্কিল বা কোয়ালিফিকেশন নাই তা না, সবই আছে, আমরা মানসিকতায় পিছিয়ে আছি। আমাদের সেই ম্যাজিকটা আছে, তবে হয়তো বা আমরা অতটা প্রমোট করতে পারি না। প্রমোট করতে এই পারছি এক জায়গায় আসলে একমত হতেই হচ্ছে। তবে আরেকটা বিরতি নেওয়ার সময় Please, হয়ে গেছে। sure. এখন আনন্দে নিচ্ছি আরেকটি বিরতির সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে, এবং আমরা কথা বলছিলাম মিউজিক নিয়ে, ইনস্ট্রুমেন্টস নিয়ে এবং ওয়ার্ল্ড মিউজিক প্ল্যাটফর্ম নিয়ে। আপনার ক্যারিয়ারের দিকে এবার যদি একটু আমরা চলে আসি, সেক্ষেত্রে আসলে আপনার অ্যালবামটা নিয়ে আসলে যদি জানতে চাই, অনেক ইন্টারেস্টিং প্রত্যেকটা ট্র্যাকের নাম এবং আইডিয়া থেকে শুরু করে সবকিছু নিয়ে আসলে জানতে চাই। খুবই সিম্পল আপু, অ্যালবামটার নাম হচ্ছে মিক্সচার অফ ইমোশনস। 5টা ট্র্যাক আছে, ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক। গলাটা ভালো হলে তো গান গেতাম, সামনে গাবো। তো ইনস্ট্রুমেন্টাল ট্র্যাকের অ্যালবামটা, তো প্রথম ট্র্যাকটার নাম হচ্ছে পিৎজা উইথ এক্সট্রা চিজ। সবাই জানে পিৎজা আমার খুব পছন্দ এবং আমি পারলে দিন শুরু করি পিৎজা দিয়ে। তো সেইখান থেকে প্রথম ট্র্যাকটার নাম, যে মানে খুব রিল্যাক্সড। আমি অসম্ভব রিল্যাক্সড একটা মানুষ, খুব ইজি গোয়িং, খুব শান্তিপ্রিয়, ঝামেলা একদম পছন্দ করি না। পিৎজা খেতে পছন্দ করি, নেটফ্লিক্সে সিরিজ দেখতে পছন্দ করি, এটাই। সেকেন্ড ট্র্যাকটার নাম হচ্ছে সোলমেট ডেট, যেখানে আমার সোলমেট আমার ওয়াইফ পুতুল, তাকে নিয়ে এই ট্র্যাকটা করা। তো পিৎজা খাওয়ার পর যেটা হয় যে যার সাথে প্রেম করতে ইচ্ছা করে তাকেই যোগাযোগ করব, তো এই জন্য সেকেন্ড ট্র্যাকটা সোলমেট ডেট। থার্ড ট্র্যাকটার নাম হচ্ছে সানসেট অন আ মেট্রো রেল। এইটা বেসিকলি আপনার ঢাকা মেট্রো রেলের উপরেই শ্যুট করা এবং ওইটার ভিতরে শ্যুট করা। তো এটা হচ্ছে যে আপনি যখন সারাদিন খাওয়া দাওয়া, প্রেম করা থেকে শুরু করে অফিস, সারাদিনের কাজ করে ক্লান্ত হয়ে যায় মানুষ, ওই ক্লান্তিটা নিয়ে বাসায় ফেরা গান শুনতে শুনতে। ফোর্থ ট্র্যাকটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এবং এটা হচ্ছে জনরা ওয়াইজ অ্যালবামে একটু ডিফারেন্ট বাকি ট্র্যাকগুলোর থেকে, একটু হেভি, একটু ডার্ক। এইটার বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা অল্টারনেটিভ পার্সোনালিটি থাকে, যেটা সবসময় বের হয়ে আসে না। ওইখানে হচ্ছে যত আপনার রাগ, কষ্ট, দুঃখ, হিংসা, মানে কান্না, যা যা আছে, যত ডার্ক পার্সোনালিটি একটা মানুষের থাকে, ওইগুলি সব জমে থাকে। এবং সমাজ চিন্তা করে, অনেক কিছু চিন্তা করে, ওইগুলো আমরা বের করে আনতে পারি না। এবং এটা আমাদের একটা বেসিক অ্যানিমাল ইনস্টিংক্ট থেকেই আসে। তো যেহেতু আমি বের করতে পারবো না, গানের মধ্যে এটাকে বের করা এবং মেনে নেওয়া যে এটা আমার আছে। আর 5 নাম্বার ট্র্যাকটার নাম হচ্ছে রিয়েল লাভ। এইটা বেসিকলি ফ্যামিলি নিয়ে। তো সব কিছুর পর দিনের শেষে ফ্যামিলি, একটা মিক্সচার অফ ইমোশন অবশ্যই। তবে আপনার ব্যান্ডের কথা হচ্ছিল, ব্রহ্মপুত্র বাংলাদেশ। ব্রহ্মপুত্র বাংলাদেশ নিয়ে আসলে জানতে চাই, এর নাম থেকে শুরু করে ফিউচার প্ল্যান এবং এখন আসলে আপনারা কি কাজ করছেন? আচ্ছা, নামটা বেসিকলি আমাদের ফ্রন্টম্যান এবং বেস প্লেয়ার সাকি ব্যানার্জি, প্লাস ইজ মানে দ্য মেইন কম্পোজার অফ দ্য ব্যান্ড, ওর থেকে আসা। কারণ ব্যান্ডটা খুব ইন্টারেস্টিংভাবে ফর্ম হয়েছে। সাকি কলকাতা থেকে ঢাকা চলে আসলো, আমি মেলবোর্ন থেকে ঢাকা আসলাম, এন্ড আমাদের বাকি 2জন মেম্বার শুরুতে যারা ছিল তারা ঢাকায়ই থাকতো। তো বিভিন্ন দেশ থেকে এসে একটা ব্যান্ড ফর্ম হয়েছে, এই জন্য ব্রহ্মপুত্র বাংলাদেশ। ব্রহ্মপুত্র মানে চিলড্রেন অফ দ্য ইউনিভার্স। আর আমাদের এইভাবে তো ব্যান্ডটা শুরু হয়, ব্যান্ডে অনেক মেম্বার আসা যাওয়া করেছে। তো এখন আমরা কারেন্টলি 4 জন আছি, সাকি ব্যানার্জি ও আমাদের কম্পোজার, সিঙ্গার এবং বেস প্লেয়ার এবং ফাউন্ডার মেম্বার। সাথে আছে হচ্ছে মোহাম্মদ সাইমুল ইসলাম রিয়াদ, সেও ফাউন্ডার মেম্বার, সে আমাদের ড্রামার। আমি আছি গিটার প্লেয়ার, আর আমাদের আরেকজন গিটার প্লেয়ার আছে ইশতি, ইকে মজুমদার ইশতি। তো আমরা এই 4 জন মিলে ব্যান্ডটা করছি। আর আমার জন্য ব্যান্ড হচ্ছে মানে বেসিক্যালি ব্যান্ড না, ফ্যামিলি। আমি এটা সব জায়গায় বলি, আমার আসলে ব্যান্ড পার্সোনালি করার কখনোই ইচ্ছা ছিল না, কখনোই মানে ব্যান্ড জিনিস, আমি হচ্ছে মানে অন্যভাবে মিউজিকটা চিন্তা করি। এই একটা জায়গায় এসে ব্যান্ড
মানে এই তিনটা মানুষ আমার আসলে ফ্যামিলির মেম্বার আর কি। তো এদের সাথে আমি বলবো না ব্যান্ড করি, আমরা ফ্যামিলি, আমরা জাস্ট ফ্যামিলি হু হ্যাপেন্স টু ডু মিউজিক টুগেদার, দ্যাটস ইট। তো আমাদের এখন রেকর্ডিং চলছে। ইনফ্যাক্ট গতকালকের আগের দিন আমরা প্রায় ভোর 4টা পর্যন্ত রেকর্ডিং করেছি। কালকেও আমাদের ব্যান্ডের রেকর্ডিং আছে, কারণ আমাদের এই বছর 5th ইয়ার কমপ্লিট হবে। আচ্ছা, এবং আমাদের এই বছর আমাদের অলরেডি 14টা রিলিজ গান আছে আমাদের চ্যানেলে। এবং এই বছর আমাদের টার্গেট হচ্ছে 20টা গান, মানে আরো 6টা গান, আরো 6টা অ্যাড করা। সো 20টা গান 5 বছরে, এটা আমাদের টার্গেট। এবং মোটামুটি আমরা অলমোস্ট হাফওয়ে দেয়ার। সো এইটাই বেসিক্যালি প্ল্যান আমাদের। এবং যেটা বলছিলাম যে কনসার্ট করতে চাই, দিনের শেষে ওই স্টেজে গিয়ে বাজানোর খিদাটা সবারই, প্রত্যেকটা মিউজিশিয়ানের থাকে, আমাদেরও আছে এবং হবে সেটা অবশ্যই। এবং সেইটা কিন্তু দেখার যে ক্ষুধা, সেটা কিন্তু আমাদের দর্শকদেরও অনেক বেশি। তবে ব্যান্ড নিয়ে আপনি বলছিলেন যে ব্যান্ড করার কখনো ইচ্ছে ছিল না, কিন্তু ফ্যামিলি এবং এইটা আমার ব্যান্ডের মেম্বার, এটা সবাই জানে, কারণ আমি আসলে স্টুডিওতে বসে নিজের মতন কাজ করতে খুব পছন্দ করি। যেটা হয় কি যে ব্যান্ডের ক্ষেত্রে আমি আসলে বাইরেও দেখছি, বাংলাদেশেও দেখেছি, আমার অ্যাকচুয়ালি টেকনিক্যালি বলতে গেলে 2টা ব্যান্ড আছে। ব্রহ্মপুত্র বাংলাদেশ হচ্ছে আমার মেইন ব্যান্ড, কাজ আমি এটার ফাউন্ডার মেম্বার এবং মানে পার্ট অফ দ্য কম্পোজিশন। আমরা যখন গান বানাই আমরা একসাথে বানাই। আমার আরেকটা ব্যান্ড আছে শ্র্যাপনেল মেথড নামে, যেখানে আমি গিটার প্লে করি। ওই ব্যান্ডের মেইন আর কি হচ্ছে, মানে ওই ব্যান্ডটা অনেক পুরানো ব্যান্ড, আমি জয়েন করেছি ওইটা। তো ব্যান্ড করার ইচ্ছাটা না, কারণ কি মানে আমার যারা মিউজিক্যাল হিরোজ তারা আসলে কীভাবে ব্যান্ড করে নেই, আমি যাদেরকে খুব হিরো লেভেলে দেখি তারা সব সময় প্রজেক্ট করেছে। আচ্ছা, তো আমারও ওই রকম একটা বাট দেন এগেন বাংলাদেশে চিন্তা করতে গেলে আমার যারা হিরো সবাই ব্যান্ড করে। শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, আমি ওনার সাথে বাজিয়েছিও বেশ কয়েক বছর, হামিন আহমেদ, লাবু ভাই, এরা সবাই ব্যান্ড করা মানুষ আমার যারা হিরো। কিন্তু আবার এমনও হিরো আছে, তাপস ভাই, উনি মিউজিক ডিরেক্টর, উনি প্রজেক্ট করে। মানে ইনফ্যাক্ট উইন্ড অফ চেঞ্জ দেখার পর আমি ডিসাইড করছিলাম আমি বাংলাদেশে মিউজিক করব। এটা আমার সৌভাগ্য হয়েছিল তাপস ভাইকে বলার যে আপনি সেই রিজন, যে কারণে আমি মানে ব্যাংকে বসে কম্পিউটারে কিবোর্ড টাইপ করছি একটা উইন্ডোতে, ডাটা এন্ট্রি করছে, আর আরেকটা উইন্ডোতে উইন্ড অফ চেঞ্জ বাজছিল। এবং 2015 সালের শেষে তখন আমি স্বপ্ন দেখা শুরু করছি যে দেশে একদিন আমি মিউজিক করব, এবং সেটা 19 সালে হয়েছে। এটাই তো মিউজিকের আসলে ট্রু এসেন্স আমি বলবো, একটা মিউজিক কম্পোজার, একটা মিউজিক টিউনের ট্রু এসেন্স, যেটা আপনাকে চিন্তা করাবে, আপনি ধারণ করবেন। অবশ্যই অনেক মানে অনেক ধরনের ক্রিয়েটিভিটি কিন্তু সেটা নার্চার করতে দেয়। তবে আইয়ুব বাচ্চুকে নিয়ে কথা হচ্ছিল, আইয়ুব বাচ্চু স্যারকে নিয়ে আসলে মেমোরিজ বা আমার তো প্রচুর আছে। আমি ওনার সাথে 2011 সালের যখন আমি মাত্র আর কি আমার কর্পোরেট ক্যারিয়ারে ঢুকলাম, কাজ করছি, এরকম একটা জায়গায় বাচ্চু ভাই মেলবোর্নে যায়। তখন আমি ওনাকে চিনতামও না। বাচ্চু ভাই মেলবোর্নে যায় LRB ফুল টিম নিয়ে। তো বাচ্চু ভাইয়ের এবং বাংলাদেশের একজন খুব শ্রদ্ধেয় লিরিসিস্ট নিয়াজ আহমেদ অংশু, উনি আমার মানে অসম্ভব আদরের একজন মানুষ। তো উনিও মেলবোর্নে থাকে। তো অংশু ভাইয়ের আসলে অনেক গান বাংলাদেশে লেখা, মানে আমি নাম বলতে গেলে অনেক অনেক নাম আসবে, এবং শুধু বাচ্চু ভাইয়ের জন্য না, উনি অনেকের জন্য, অনেক আর্টিস্টের জন্য সে গান লিখেছে। এবং বাচ্চু ভাইয়ের এই যে ডাবল অ্যালবাম, ক্যাপসুল অ্যালবাম, এগুলি সব কাভার ওনার ডিজাইন করা। তো অংশু ভাই যখন শুনছি LRB আসবে, আমি তো তখন বয়সও কম, রক্ত আরে শো দেখবো, এই সেই অংশু ভাইকে ফোন দিচ্ছি, ভাই আমার টিকিট লাগবে। তো কয়টা? আমি বলছি যে ভাই আমি সহ প্রায় 10টা টিকিট লাগবে, না আরও বেশি বলছিলাম, কারণ আমরা অনেক গ্রুপে গেছিলাম, তো প্রায় 20টা টিকিট লাগবে এরকম। তো অংশু ভাই বলে আচ্ছা ঠিক আছে তোমাকে দিচ্ছি, তোমার টিকিটটা আমার কাছে আছে, তুমি চিন্তা করো না। উনি আমাকে বাকি সবার টিকিট পাঠাই দিছে, সবারটা দিছেন, আমারটা তো আমি পাচ্ছি না। টেনশন একটা। শোয়ের আগের দিন
তো অংশু ভাইয়ের বড় ছেলে ঋষি, ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান বাই দ্য ওয়ে, অবশ্যই রানস ইন দ্য ফ্যামিলি, রানস ইন দ্য ব্লাড। তো ঋষির তখন সেকেন্ড জন্মদিন মনে হয়। ওই জন্মদিনে বাচ্চু ভাই আসছে, আমিও গেছি। তো বাচ্চু ভাইয়ের সাথে পরিচয় করায় দিচ্ছে, ফার্স্ট টাইম আর মিটিং আইয়ুব বাচ্চু। সরি গায়ে কাটা দিচ্ছে। Sorry. তো আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রেজা। ও রেজা, হ্যাঁ আমি আইয়ুব বাচ্চু। ভাইয়া আপনার পরিচয় তো সবাই জানে, দেয়ার তো কিছু নাই, মানে উনি এতটাই অমায়িক ছিল। তো ওই পার্টিতে, এটা হচ্ছে শো এর ঠিক আগের দিন বাই দ্য ওয়ে, তো ওই পার্টিতে এবং বাচ্চার মানুষটা কীরকম, আমাকে বলে তুমি তো গিটার বাজাও, তোমার গাড়িতে গিটার আছে? বললাম জি ভাই একটা তো আছে, নিয়ে আসো। নিয়ে এসে উনি জাস্ট গিটার নিয়ে জাস্ট পেভমেন্টের উপর বসে গান গাওয়া শুরু করে দিল। মানুষজন, মানে উনি হচ্ছে এরকম ছিলেন, অন্যরকম। তো ওই দিন রাত্রে অংশু ভাইয়ের বাসায় আমরা সবাই, বাচ্চু ভাই আসছে, এসে বলে অংশু রেডি তো ছেলে? আমি না তাকায় আছি, আমি কিছু বুঝতেছি না। যে কি হচ্ছে? জি ভাই। কালকে তো তুই আমার সাথে বাজাচ্ছিস। আমি এখানে না জাস্ট চুপ করে অংশু ভাইয়ের দিক তাকালাম, যে বললাম না তোমার টিকিট আমার সাথে আছে। তো আসলে পরের দিন, মানে সেদিন রাত তো আর ঘুম হয় নাই। পরের দিন যখন বাচ্চু ভাই আমাকে এবং যেভাবে স্টেজে ডাকলো, মানে এইটা আসলে কেউ করে না সাধারণত। যে মানে ইন্ট্রোডাকশনটা এরকম ছিল যে এখন যাকে ডাকবো সে পাগলা। তো তার নাম হচ্ছে রেজা, সে গিটার বাজায় এবং আমি তাকে বলেছি আমার সাথে বাজাইতে, কারণ আমি চাই এরকম গিটার প্লেয়াররা আপনাদের সামনে বেড়ে উঠুক। আইয়ুব বাচ্চুর মুখে এমন জি। কথা কিন্তু। এবং ওই দিন থেকে আমি স্বপ্ন দেখছি যে মিউজিকটাকে করব প্রপারলি। তার আগ পর্যন্ত এমনি টুকটাক করতাম। তো সেই 11 সাল থেকে এই স্বপ্নের শুরু। আজকে 26 সালে এখানে আপনাদের সাথে বসে আছি। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত ইন্টারেস্টিং আসলে গল্পগুলো বলার জন্য। কারণ মিউজিক নিয়ে এবং ওয়ার্ল্ড মিউজিক প্ল্যাটফর্মের কথা যখন আমরা বলি, এই গল্প কিন্তু আসলে চলবেই, আপনি যেমন রাইট, বলছিলেন। অবশ্যই। এবং শুভকামনা Thank আপনাকে you. ব্রহ্মপুত্র বাংলাদেশের জন্য এবং Thank আপনার you. ব্যান্ডের জন্য। থ্যাংক ইউ, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন টিভিকে। সবসময় ভালো লাগে এখানে এসে আড্ডা দিতে। ভেরি বেস্ট উইশেস। থ্যাংক ইউ। আর এর মধ্যে দিয়ে শেষ করছে এখন আনন্দের আজকের আয়োজন। এখনের সাথেই থাকুন।